দুটো ধর্মের প্রতি সমর্থন জানিয়েছিলেন। একটা হলো তাওবাদ আর দ্বিতীয়টি হলো বৌদ্ধ ধর্ম। সিম্বলিজম নিয়ে পাঠ গ্রহণ করতে যাব, আমার মনে হচ্ছে ঠিক তখন থাং কবিতা এবং আবশ্যিকভাবে আমাদের চর্যাপদের যেন আমরা ব্যবহার করি। চর্যাপদের একজন কবি হলেন ঢেনঢন পাত। তিনি একটি চর্যায় বলেছিলেন যে আমি টিলায় বাস করি, টিলায় আমার কোনো প্রতিবেশী নেই, আমার হাঁড়িতে কোনো ভাত নেই, আমি নিত্য উপবাস করছি। নীতি আবেশী এই জাতীয় কথা আছে। তো তো এই যে কথাগুলো, এর কথার মানে হলো যে চর্যাপদের সময়ে মানুষ যে কতটা দিন ছিলেন, মানুষ যে কতটা অনাহারী ছিলেন, সেই ছবিটা আমরা পাই। এবং ঠিক আপনি তেমনি করে যদি থাং কবিতার দিকে তাকান, সেখানে আমি দেখব একটা কবিতা রয়েছে, অনেক কবিতা রয়েছে। একটা কবিতার কথা বলি, যেখানে দারিদ্র্যের কবলে পড়ে সেই গৃহের বৃদ্ধ রমণী যারা ভাত পাচ্ছেন না, চাল খুঁজে পাচ্ছেন না, খাবারের সরঞ্জাম নেই, খাবারের কি শস্যাদি নেই, তখন তারা কি করছে, বনে বনে ঘুরে বেড়াচ্ছে এবং ওক ফলের বীজ সংগ্রহ করছে। সারাদিন ধরে এই বীজগুলো সিদ্ধ করে ভাতের বদলে সেগুলো খাওয়া হবে। সুতরাং আপনি দেখতেই পাচ্ছেন যে থাং যুগের কবিতার সাথে আমাদের চর্যাপদের কি অসাধারণ মিল। থাং যুগের কবিতা রয়েছে নিত্যদিনের ছবি, আমার চোখের সামনে যা ঘটলো, আমি যেখানে বেদনাহত হলাম যে কারণে, সেই বিষয়গুলো রয়েছে। কিভাবে ধীবর মাছ ধরছেন, কিভাবে বৃষ্টি নামছে, কিভাবে প্রকৃতির আবির্ভাব হচ্ছে এই জনজীবন বা পৃথিবীতে, সেই নিত্যদিনের ছবিগুলো অসাধারণ চিত্রকল্পের মধ্যে প্রতিভাসিত হয়েছে থাং যুগের কবিতায়। কিন্তু আপনি যদি চর্যাপদের দিকে তাকান, সেখানে দেখবেন যে সাধনতন্ত্রীয় বিষয়গুলো সেখানে বেশি গ্রাহ্য হয়েছে, বেশি আদৃত হয়েছে। তাদের যেন গোপন কোনো মন্ত্র যেন চিত্রকল্পের মধ্য দিয়ে তারা বলবার চেষ্টা করেছেন, প্রকাশ করবার চেষ্টা করছেন, এবং সাধনতন্ত্রে যারাই পারদর্শী তারাই যেন সেগুলো উপলব্ধি করতে পারেন, সাধারণ মানুষ যেন পারেন না। কিন্তু আপনি থাং কবিতা যদি পড়েন, তাহলে দেখবেন যে প্রতিটি কবিতা আপনার মর্মের মধ্যে ঢুকে যাচ্ছে। থাং যুগের একজন রমণী, যিনি সম্রাজ্ঞী হয়েছিলেন, সম্রাজ্ঞী উ জেতিয়ান, ওনার নাম হলো উ জেতিয়ান। তিনি যখন সিংহাসনে আরোহণ করেন, তিনি দুটো ধর্মের প্রতি সমর্থন জানিয়েছিলেন। একটা হলো তাওবাদ আর দ্বিতীয়টি হলো বৌদ্ধ ধর্ম। তাহলে এখন বুঝুন যে ওই সময়ে নারী কতটা এগিয়ে ছিল। আমি যার নাম করলাম উ জেতিয়ান, তিনি এক সময় সম্রাজ্ঞী ছিলেন থাং পিরিয়ডে, এবং তিনি শুধু প্রভাবান্বিত হননি, তিনি এটাকে গ্রহণ করেছিলেন, দুটো ধর্মকে গ্রহণ করেছিলেন, একটা তাওবাদ আর একটা হলো বৌদ্ধ ধর্ম। যারা কাব্যচর্চা করেছেন তাদের অনেকেই বৌদ্ধ ধর্মে দীক্ষিত ছিলেন, তারা বৌদ্ধ ধর্মের পক্ষে কথা বলেছেন। শুধু একজনের কবিতা পড়লে আপনি একটু বিস্ময় প্রকাশ করবেন, যিনি তাওবাদ, যিনি বৌদ্ধ ধর্মের আশপাশে যাননি, যিনি শুধু প্রতীকতা নিয়ে কাজ করেছেন, তিনি হলেন লিহ। তিনি হলেন মধ্য ট্যাং যুগে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি নতুন একটি ধারার প্রবর্তন করেন, যে ধারার মধ্যে রয়েছে শুধু প্রতীকতাবাদ। যেখানে আমি আপনার সঙ্গে অনানুষ্ঠানিক কথা বলবার সময় বলেছিলাম যে তিনি তার কবিতা দেখিয়েছেন ম্যাজিক তন্ত্রের কাহিনী, যে ম্যাজিক তন্ত্র নিয়ে অধুনা কবিতা রচিত হচ্ছে, অধুনা কথা সাহিত্য রচিত হচ্ছে, সেই ম্যাজিকের যে প্রভাব, সেই প্রভাব নিয়ে তখন তিনি কবিতা লিখছেন এবং তখন তিনি সেই ধর্ম থেকে সরে আসবার চেষ্টা করছেন, একটা ব্যক্তিগত প্রয়াস দেখিয়েছেন তিনি। সেটা কীরকম, তার কবিতায় আছে যে যখন ঝড় উঠে গেল, ঝড়ের মধ্যে ঘোড়াগুলো উৎক্ষিপ্ত হয়ে গেল, ঘোড়া যেন অদৃশ্য হয়ে গেল, এবং তারা সেই মেঘপুঞ্জে তারা তাদের খুরগুলো সঞ্চালন করছে, খুরগুলো তাদের সঞ্চালিত হচ্ছে, মেঘপুঞ্জকে পদদলিত করছে। এই যে বিস্ময়কর একটা ইমেজ তিনি রচনা করছেন কবিতায়। এবং তার কবিতায় রয়েছে আরও একটি ইমেজ, যখন আমি দেখি যে শরৎ পুকুরে বৃষ্টির দেবতা ভেসে যাচ্ছে, বৃষ্টির দেবতা সাঁতার কাটছে, যে এই যে চিত্রকল্পগুলো, যেগুলো অনেকেই বলে আমাকে বলেছেন যে এগুলো মনে হচ্ছে যে এই সমস্ত কবিতা পড়লে মনে হয়
যেন গতকাল কেউ আধুনিক কবিতা লিখেছেন, আজ আমরা পড়ছি। এই থাং কবিতা অনুবাদের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা বলা যায় যে অসাধারণ। অসাধারণ বললে তো আর কিছু বোঝায় না, এটির ব্যাখ্যা প্রয়োজন, বিশ্লেষণ প্রয়োজন। এটি পড়তে, এটি অনুবাদ করতে গিয়ে বরং আমি শিখেছি যেটি খুবই জরুরি জিনিস। সেটি হলো যে এতদিন আমরা শুনে এসেছি যে সিম্বলিজমটা মূলত এসছে ইউরোপ থেকে। যেমন ধরুন টি.এস. এলিয়ট শিখেছেন জুল লাফার্গের কাছ থেকে, বোদলেয়ারের কাছ থেকে, মালার্মের কাছ থেকে। কিন্তু আমরা যখন এই থাং কবিতা পড়ি, যেটি ইউরোপের কবিতারও অনেক আগে এসেছে, অ্যাংলো স্যাক্সনেরও অনেক আগে এসেছে, মানে তাদের সাহিত্য বিকশিত হবার আগে এসে গিয়েছিল থাং কবিতা। সেখানে আপনি যদি লিহোর কবিতা পড়েন, দেখবেন যে অসাধারণ প্রতীকে ব্যঞ্জনাদীপ্ত হয়েছে তার কবিতা। সেখানে প্রতীক রয়েছে, সেখানে চিত্রকল্প রয়েছে। তো এই অসাধারণ যে প্রতীকের ব্যবহার, সেটি পড়ে তো আমাদের যে আধুনিক মহাকবি এজরা পাউন্ড, তিনি তো প্রভাবান্বিত হয়েছেন এবং তিনি আমাদের এই যে মডার্নিস্ট যে পোয়েট্রি, তার তো একজন পুরোধা। এবং আমার তখন ভাবতে খুব ভালো লাগলো যে আমরা যখন প্রতীকতার বিশ্লেষণে যাব, আমরা যখন সিম্বলিজম নিয়ে পাঠ গ্রহণ করতে যাব, আমার মনে হচ্ছে ঠিক তখন থাং কবিতা এবং আবশ্যিকভাবে আমাদের চর্যাপদের যেন আমরা ব্যবহার করি, কারণ এটিকে অবহেলা করবার কোনো কারণ নেই। আমরা যত ইংরেজি শিখি না কেন, আমাদের নিজস্ব যে সাহিত্য রয়েছে বা আমাদের পার্শ্ববর্তী দেশের যে সাহিত্য রয়েছে, যেটা প্রাচীন সাহিত্য রয়েছে, যেখানে এই প্রতীকতার উন্মেষ ঘটেছিল, তাকে বাদ দিয়ে তো আমি আর শুধু ইউরোপের মতবাদ নিয়ে তো বলতে পারি না যে সিম্বলিজমের উদয় হয় ইউরোপে। আমি পড়ে এতটুকু জেনেছি যে না, এটি সত্য নয়। সত্যি কথা হলো যে সিম্বলিজমের প্রথম উন্মেষ ঘটেছিল থাং কবিতার মধ্য দিয়ে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।